আজকের ভিডিওতে আলোচনা করা হবে বাংলাদেশের আগামী দিনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। কি এমন সেই গুরুত্বপূর্ণ খবর এটাই যে বাংলাদেশের বিদেশ সচিব আর পাকিস্তানের বিদেশ সচিব সেক্রেটারি অফিসার প্রায় 15 বছর পর একসাথে এক টেবিলে কথাবার্তা আলোচনা করছে। সেখান থেকে শোনা যাচ্ছে যে বাংলাদেশ নাকি 4টা শর্ত জুড়ে দিয়েছে পাকিস্তানকে। বাংলাদেশ বলছে পাকিস্তান যদি আমাদের সাথে ভালো সম্পর্ক রাখতে চায় তবে আগে আমাদের শর্তের দাবি পূরণ করতে হবে, তারপর গিয়ে দেখা যাবে যে ভবিষ্যৎ সম্পর্ক যদি উন্নত হয় কি না হয়। তবে কি আগামী দিনে বাংলাদেশ আর পাকিস্তান এতদিনের চরম শত্রুতার আবেগ ভুলে গিয়ে নতুন করে মিত্রতায় পরিণত হবে? আর যদি এমনটাই হয় তাহলে সেখানকার সাধারণ মানুষ, সাধারণ জনতা যাদের উপর ভিত্তি করে দেশের উন্নতির শিকড় জুড়ে আছে তারা কি এই অবস্থা মেনে নিতে রাজি হবে? দুই দেশের এরকম সম্পর্ক উন্নতিতে তৃতীয় পক্ষ নয় কি ভারত মাঝখানে কোনো কিছু করার চেষ্টা করবে, না শুধুমাত্র চুপচাপ দেখেই থাকে? কি বা এমন সেই শর্ত যেটা পাকিস্তান মেনে নিলে বাংলাদেশ সেই সম্পর্ক তৈরিতে রাজি আছে? তো চলুন এই বিষয়ে একটু ডিটেলসে আলোচনা করি। নিউজ মিডিয়ার চারিদিকে বড় বড় হেডলাইন আছে, এখন তো আমরা ছবির মাধ্যমে দেখতেই পাচ্ছ, যেখানে সব জায়গায় একই কথা বলা হচ্ছে যে প্রায় 15 বছর পর বাংলাদেশ এবং পাকিস্তানের বিদেশ সচিব একসাথে সাক্ষাৎ করা হচ্ছে। এখানেই বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জাসিম উদ্দিন এবং পাকিস্তানের বিদেশ সচিব বলোচ আম্মার তাকে এই 4টা শর্তের পয়েন্টের কথা বলেছেন। বাংলাদেশের চিফ অ্যাডভাইজার অফ দ্য গভর্নমেন্টের তরফ থেকে এই অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়। এর মধ্যে থেকে এই 4টা বিষয় সব থেকে বেশি চারিদিকে যেটা আলোচনা করছে তার মধ্যে 1 নম্বরে রয়েছে অ্যাপোলজি ফর 1971 জেনোসাইড। 1971 সালে তোমরা বাংলাদেশকে যেভাবে গণহত্যা অত্যাচার চালিয়েছো সেটা এখন তাকে ক্ষমা চাইতে হবে। 2 নম্বরে বলা হচ্ছে যে 3.4 বিলিয়ন কম্প্রিহেনসিভ ওয়ার, মানে 4 থেকে 3 বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়া। এই 1971 সালে যত লোকের প্রাণহানি হয়েছে এবং দেশের আর্থিক সম্পদেরও ক্ষতি হয়েছে সেই মানহানির দায়ে এই 4.3 বিলিয়ন টাকা দেওয়ার কথা বলা হয়েছে। পরের পয়েন্টে বলা হচ্ছে যে কম্প্রিহেনসিভ সেশন ফর 1970 সাইক্লোন, মানে বাংলাদেশ পাকিস্তান এক দেশ থাকাকালীন বাংলাদেশের যে প্রবল ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছিল পুরো দুনিয়ার দেশ বিদেশ থেকে আর্থিক সহায়তার জন্য তখনকার সময় প্রায় 200 মিলিয়ন ডলার পাঠিয়েছে। সেটা আদৌ পর্যন্ত পাকিস্তানের ব্যাংকেই আছে। বাংলাদেশের সাধারণ লোক কোনোদিনও কিন্তু এর সুবিধা পাননি। বাংলাদেশ এই জায়গাতে বলছে আমাদেরকে সেই টাকা ফেরত দিতে হবে। সর্বশেষে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলছে বিহার মুসলিম। এর মানে এখানে বলা হচ্ছে যে ভারত দেশ সময় স্বাধীন হওয়াকালীন মুসলিমরা চাইছিল যে পাকিস্তানে চলে যেতে, কিন্তু এখন তারা তো আছে বাংলাদেশে, অথচ তাদের মানসিক চিন্তাধারা এবং তাদের বিবেক সেটা এখনো পাকিস্তানের মধ্যে কাজ করছে। বাংলাদেশে বলছে যে এইসব লোক যারা বাংলাদেশে আছে তোমরা পাকিস্তানে নিয়ে চলে যাও। আর এই 4টা পয়েন্টে যদি বিস্তারভাবে আলোচনা করি তাহলে বলা হচ্ছে 1971-এর ঘটনা তোমরা অনেকেই জেনে থাকবে। পশ্চিম পাকিস্তানের লোকজন কিভাবে পূর্ব পাকিস্তানের খুব খারাপ অবস্থা এবং অবজেক্ট এজ এ বস্তুর নজরে দেখতো, যা শুধুমাত্র চাহিদা অনুসারে ব্যবহার করো, আনন্দ নাও এবং পরে ছুড়ে ফেলে দাও। অনুমান করলেই বোঝা যায় যে কি পরিমাণ অত্যাচার সহ্য করতে হয়েছিল তখনকার সময় বাংলাদেশিদের। পাকিস্তান দেশ একটাই, অথচ তাদের মধ্যে কত পরিমাণ ভেদাভেদ দেখা গিয়েছিল। তখনকার সময় পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুটো আলাদা আলাদা জায়গা। এদের মধ্যে পূর্ব পাকিস্তানের বেশি জনসংখ্যা, এই প্রায় সমানই বলা চলে। তার সত্ত্বেও শুধুমাত্র পুরো দেশের 20% টাকা তাদের পিছনে খরচ করতো এবং তাদের চাহিদা মেটাতো সেইটুকু টাকা। অন্যদিকে পাকিস্তান, যেটা আমরা মেন পাকিস্তান বলে থাকি, এত জনসংখ্যা কম থাকার সত্ত্বেও পুরো দেশের 80% টাকা তারা তাদের বিলাসিতায় খরচ করতো। এমনকি আজকের দিনে দাঁড়িয়েও বাংলাদেশের যারা এমন লোক আছে যারা থাকতো বাংলাদেশে কিন্তু তাদের চিন্তাধারা এবং আবেগ অনুভূতি পাকিস্তানের মতো। বাংলাদেশের তরফ থেকে সমস্ত হিসাব আলোচনা করার পর যখন এই সময়টা আসলো যে পাকিস্তানের সাথে মিল হওয়া লাগবে, বাংলাদেশ সাথে সাথে বলে দিয়েছে যে আগের দিনে যে গণহত্যার অত্যাচার করছো সেটাকে আমরা ভুলে যাব। আগে আমাদের শর্ত পূরণ করো, সাধারণ মানুষকে গণহত্যার নামে 4.3 বিলিয়ন টাকা যেটা ফেরত দেওয়ার কথা ছিল সেটা ফেরত দাও এবং সরি বলো আর এটা স্বীকার করো যে আমাদের ভুল হয়ে গেছে। তারপর 1970 সালে প্রাকৃতিক ঘূর্ণিঝড়ের দুর্যোগে যে পরিমাণ বাংলাদেশের ক্ষয়ক্ষতি হয়েছিল সেই ক্ষয়ক্ষতির সাহায্য কাজের জন্য বিদেশ থেকে প্রায় 200 মিলিয়ন তৎকালীন সময়ে পয়সা পাঠানো হয়েছিল। সেই পয়সা তো আদৌ পর্যন্ত পাকিস্তান ব্যাংকেই আছে, বাংলাদেশের লোক তো সেটা কোনোদিন ব্যবহার করতেই পারেনি। কিন্তু আমরা বলছি যে আমাদের এখন এই টাকাকে ফেরত দেওয়া লাগবে। আর বাংলাদেশের মধ্যে থাকা পাকিস্তানের সমর্থক তাদেরকে তোমরা নিজের দেশে ফেরত নিয়ে চলে যাও। এখন আসল বিষয়টা হচ্ছে ভবিষ্যতে পাকিস্তান যদি এই শর্ত মেনেও নেয়, বাংলাদেশের দাবি অনুসারে পাকিস্তান যদি সেই টাকা ফেরত দিতে রাজিও হয়ে যায়, তবে কি সেই টাকা ফেরত দিয়ে আদৌ তো বাংলাদেশের কোনো কি উন্নতিতে কাজে লাগবে? কোনোদিনও কি সেই টাকায় বাংলাদেশের সাধারণ জনতা কোনো রকম সুবিধা পাবে? নাকি শুধুমাত্র দেশের সর্বোচ্চ নেতা মন্ত্রীরা সবাই মিলে নিজের কাজে লুটপাট করে ভাগ করে নিয়ে নেবে? কারণ আজকের সময় দাঁড়িয়ে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ আর পরিস্থিতিটা এতটাই বিকট যে যেই ব্যক্তির আজকের দিনে দাঁড়িয়ে 1 কাপ চা খাওয়ার পয়সা নেই, সেই ব্যক্তিটা 2 দিন পর রাজনীতির পথে চলে 4 চাকার গাড়িতে ঘুরে বেড়ায়। এমন ধরনের সমস্যা শুধুমাত্র যে বাংলাদেশে সেমনটা কিন্তু নয়, ভারতেও প্রায় সময় এমন ধরনের সমস্যা দেখা যায়। যদিও বাংলাদেশের এই পাকিস্তানপন্থী মনোভাব ভারতের তরফ থেকে অফিসিয়ালি কোনো রকম আপত্তি কিংবা কোনো রকম বক্তব্য বাইরে আসেনি। আমাদের আজকের ভিডিওর মূল উদ্দেশ্য থেকে যত রকম প্রশ্ন উঠেছে তার জবাব বাংলাদেশের সাধারণ লোক হয়তো অবশ্যই জেনে থাকবে।
আশা করা যায় আমার পুরো বিষয়টা বোঝা গেছে। এই ব্যাপারে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাও। এরকমই নিউজ রিলেটেড আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। তো জয় হিন্দ, আমি রাকেশ, আপনারা দেখছেন অল মিডিয়া অ্যানালাইসিস। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে জয়।